সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন এম শাহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, এখন এই মুহূর্তে অবসরপ্রাপ্ত। এরপর আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাসদ। রাজন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনার দুইজনকেই বিশেষ করে আপনি জানেন শাহিদ ভাই, শত উস্কানি সত্ত্বেও বাংলাদেশ কিন্তু শান্ত রয়েছে। এই জনগণকে ধন্যবাদ দিতেই হয়। একটা অপ্রীতিকর ঘটনা বলতে পারেন গতকাল যেটা ঘটেছে চট্টগ্রামে, একজন আইনজীবী মারা গেছেন এবং পরিস্থিতিটা এইরকমই। এর সাথে 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 দিল্লি বিবৃতি দেওয়ার পর বাংলাদেশও বিবৃতি দিয়েছে। এমনিতেই আপনি জানেন ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলছে, এর মধ্যে এই ঘটনা নতুন মোড় নিতে যাচ্ছে। এই অবস্থায় একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হিসাবে আপনি কীভাবে এটাকে বর্ণনা করবেন? ধন্যবাদ। বিষয়টা আরও একটু আমার যে চিন্তাধারা একজন নিরাপত্তা বিষয়ের ছাত্র হিসাবে এটা আরও ব্রডার ফ্রেমে একটু দেখা উচিত। এখানে পররাষ্ট্রনীতির ব্যাপারটাও আসে, আবার আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়টাও আসে। আমরা লক্ষ্য করছি যে বেশ কিছুকাল সময় যে মোদি যে আরএসএস ভিত্তিক যে তার পররাষ্ট্র বৈদেশিক নীতি এবং তার যে নিরাপত্তা ডক্ট্রিন, সেখানে আরএসএসের ফর্মুলা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তারা অ্যাপ্লাই করছে। এবং তাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তার চিন্তাধারাতেও কিন্তু ভারত সুযোগ পেলে সুযোগ নেবে, ভারত বৃহত্তর আঙ্গিকে, এমনকি তার যে সীমান্ত সেটাও যদি বৃহৎ করতে হয় সেটাও ভাববে। এই মাত্র কয়েক মাস আগে একটা জার্মান টেলিভিশনের এক উপস্থাপকের উত্তরে জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশের সৃষ্টি একটা অভিশাপ, কেননা এটা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে। দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ ইটসেলফ ওয়াজ এ গ্রেট মিস্টেক। এই ভাষা আমি নিজে শোনা, আপনি শুনতে পাবেন। সো এই একটা পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি এ ধরনের কথা বলে বোঝা যায়। এমন গত কয়েকদিন যে কয়েকটা ইভেন্টস ঘটেছে, আপনি জানিও যে মসজিদ নিয়ে ভারত সরাসরি গুলি চালিয়েছে, 6 জন মুসলিমকে পিটিয়ে মেরে ফেলছে। আজকে ইন্ডিয়ান টিভিতে দেখলাম যে আরও কয়েকজন নাকি প্রায় মৃত্যুপর যাত্রী। তারপর একের পর এক তারা কিছু কিছু মুসলিম অধ্যুষিত স্থানের নাম পরিবর্তন করার কালচার শুরু করছে। সবচেয়ে সিগনিফিক্যান্ট, আগে তো মোগল সরাই, আলাহাবাদ এগুলো চেঞ্জ করেছে নাম। এখন আমাদের বাংলাদেশের সন্নিকটে যে জায়গাটা আমাদের হওয়ার কথা ছিল 1947-এ আপনার রেফারেন্ডামে, যে করিমগঞ্জ, কাচার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের করিমগঞ্জ, যা কিনা প্লেবিসাইটে সিলেটের অংশ হিসাবে বাংলাদেশে পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা, নামই তো বদলে দিয়েছে। হ্যাঁ, বদলে শ্রীধর নাকি শ্রীরাম নাম দিয়েছে। এটা মানে বলতে গেলে যে অ্যাবসলিউটলি অস্বাভাবিক একটা আচরণ, যেখানে বরাক ভ্যালির হার্টল্যান্ড হচ্ছে, বাঙালি মুসলমানের হার্টল্যান্ড হচ্ছে করিমগঞ্জের কাছাড়। এখনও সেখানে অনেক মুসলমান রয়েছে, সেই 19th সেঞ্চুরির শেষ ভাগ থেকে নিয়ে ওখানে বসবাস করছে এবং তাদের আনুগত্য প্রশ্নাতীত ভারতের অখণ্ডতার প্রতি। এবং অনেকের তো শোনা যাচ্ছে যে ওদের হোম মিনিস্টার ওই যে সিটিজেনশিপ বিল প্রয়োগ করবে আগামী জুলাই মাসের, নাকি তার অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা। অলরেডি কয়েক হাজার মুসলমান যাদের কাগজপত্র নেই তাদেরকে ঘরছাড়া করেছে, ক্যাম্পসে ফেলে রেখেছে এবং এটা সম্পর্কে কোনো কথাও বলতে দেয় না, বাইরের জগৎকেও জানতে দেয় না। এমনকি মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ কোনো হুমকি দেয়ও না। এবং শোনা যাচ্ছে যে আগামী জুলাইয়ের ভিতরে নাকি ইমপ্লিমেন্ট করা, মানে পুশব্যাক শুরু করবে। এখন দেখেন করিমগঞ্জের এই ঘটনা, তারপরে এই যে একের পর এক মসজিদে হত্যা করা, সরাসরি হত্যা। সেই তুলনায় তো বাংলাদেশে আমরা বলবো যে হিন্দুরা মানে মনে হয় যেন স্বর্গে বাস করছে, আমার তো তাই মনে হয়। করা উচিত, শান্তি এতখানি তাদের, যে যে ওই এক্সপ্রেশনের শক্তি, তাদের যে জীবনযাত্রার যে মান, এবং তারপর তাদের যে আমাদের সাথে তাদের যে একতা, এটা তো মানে পৃথিবীর আর কোথাও এরকম আমার মনে হয় না, স্বয়ং আমেরিকাতেও নাই।
তারপরও এখন কেন ভারত এই অ্যাগ্রেসিভ পশ্চার নিচ্ছে? আমি এটা যেভাবে দেখছি যে এটা হচ্ছে কি, ওই যে অ্যাগ্রেশন ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স, এটা একটা প্রথম যে বাংলাদেশে জনগণ রিয়্যাক্ট করতে পারে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, জ্ঞানপাপী মসজিদ নিয়ে তাদের এখন উঠাতে চেষ্টা করছে বেনারসে, একের পর এক তারা মসজিদগুলো ভেঙে ফেলবে। এবং এটা পাকিস্তানে তো রিয়াকশন হয়, কিন্তু পৃথিবী সেটাকে কানে দেয় না। বাংলাদেশ থেকে যদি রিয়াকশন হতো তাহলে হয়তো এটা অ্যাটলিস্ট পশ্চিমা বিশ্ব, মার্কিনিরা ঠিকই বোঝে, ওরা এখানে জানে যে এখানকার কি বাস্তবতা আর ইন্ডিয়া কেন এভাবে রিয়্যাক্ট করছে, হুমকি দিচ্ছে। এবং এই যে ইসকন নামক যে প্রতিষ্ঠানটা, এটা তো অলরেডি আপনার সিঙ্গাপুরে 1970-তে ব্যান করেছে। 70 মানে 50 বছরের মতো প্রায় সময় আগে। আচ্ছা, তারপরে আরও কয়েকটা দেশ, ইভেন সেন্ট্রাল এশিয়ান মুসলিম দেশ যেখানে বলতে গেলে অনেকাংশে লিবারেল, তারাও কিন্তু এই ইসকনকে অ্যালাউ করে না। ইসকন কিন্তু মেইন স্ট্রিম হিন্দু ধর্মের সাথেও সম্পৃক্ত না, এটা শুধু একচ্ছত্রভাবে কৃষ্ণকে ভগবান হিসেবে চিহ্নিত করে তার উপাসনা করার মধ্যে এক ধরনের, আমি বলবো যে অতি উৎসাহী মনোভাব প্রকাশ করা, যেটা হয়তো আমাদের মতো মুসলমান প্রধান দেশে কিছুটা অফেন্সিভ মনে হতে পারে। মানে ধর্মভীরু মানুষ যখন দেখে যে ইয়েতে, আমি আমেরিকাতে নিজেও দেখেছি, সান ফ্রান্সিসকোতে হঠাৎ প্লেন থেকে নেমে দেখি কৃষ্ণ ভক্ত 7-8 জন শ্বেতাঙ্গ ধুতি পরে টিকি ঢোল নিয়ে লাফাচ্ছে হরে কৃষ্ণা, মাঝখানে আবার একজন কৃষ্ণাঙ্গ, সেও টুপটুপ করে সারলা দেখতে। আই ওয়াজ কোয়াইট অ্যামিউজড, কিন্তু আমার কাছে তখন সেটা সেই 70-এর দশকের মাঝামাঝি। এবং কথা হচ্ছে আমাদের এখানে এর সিকিউরিটি ইমপ্লিকেশনটা কি? ধরেন আমরা এটাকে মেনে নিলাম। এই প্রশ্নটা আমরা মানে ওই রাজিকুজ্জামান রতনের কাছ থেকে আসার পরে আপনার কাছে আমি জিজ্ঞেস করবো নিরাপত্তা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমাদের দেশটা তো একটা অপূর্ব সম্প্রীতির দেশ, শুধুমাত্র মানে ধর্মের নয়, এখানে ভাষার যদি বলি, এখানে আমাদের জীবনাচরণের ক্ষেত্রে যদি বলি, এমনকি গায়ের রঙের ক্ষেত্রেও যদি বলি, তাহলে আমাদের একটা, যেমন আমরা 3 জন আছি, 3 জনের গায়ের রঙ কিন্তু একরকম নয়, কিন্তু এটা যদি কোরিয়াতে বসতাম তাহলে সবার রঙ একই রকম হতো। তা ফলে এই যে আমরা রঙের ভিন্নতা নিয়ে একসঙ্গে আছি, আমরা ভাষার ভিন্নতা নিয়ে একসঙ্গে আছি, আমাদের শারীরিক গড়নের ভিন্নতা নিয়ে একসঙ্গে আছি, এবং ধর্মের ভিন্নতা নিয়ে একসঙ্গে আছি, এটা তো আমাদের একটা ইউনিকনেস এই দেশের, এই অঞ্চলে। আমি বলবো ভারতবর্ষের অন্য দেশ বাদ, অন্য অঞ্চল বাদ, অন্তত বাংলা অঞ্চলটা এটা একটা দারুণ ব্যাপার ছিল। এবং ব্রিটিশরা এটা বুঝতে পেরেছিল, এবং ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা নিয়ে এসেছিল, সেক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ওয়ার্স্ট ফর্ম অফ ডিভিশনটা নিয়ে এসেছিল, তারা ধর্মীয় বিভাজন। এবং সেই বিভাজনের পরে ব্রিটিশরা চলে গেল, ডিভাইড অ্যান্ড রুলের তারা রুলটা চলে গেল, কিন্তু তাদের ডিভিশনটা তৈরি করে দিয়েছিল মনস্তত্ত্বে, সেটা এখনও বিরাজ করছে, এবং সেটার রাজনৈতিক কী ধরনের মানে খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। স্যার ঠিকই বলেছেন যে কখনো কখনো মনে হয় কম্পারেটিভ অ্যানালিসিস করলে আমরা কি স্বর্গে আছি নাকি বেহেশতে আছি, কিন্তু মানুষ তো আসলে স্বর্গ এবং বেহেশতে চায় মৃত্যু পরে। জীবিত অবস্থায় সে তো দেশে থাকতে চায়, তার জন্মভূমিতে থাকতে চায়, সে নিরাপত্তা নিয়ে থাকতে চায়, সে মর্যাদা নিয়ে থাকতে চায়। এই জায়গাগুলো বারবার কিন্তু ব্যাহত হয়। এই যে বিশেষ করে আমরা এবার যে একটা বড় লড়াই করলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াইটাতে সবাই একত্রিত হলো কেন? রাজনৈতিক লড়াই তো অনেকদিন ধরে হচ্ছে, তারপরেও এই ছাত্র লড়াইয়ের সবাই যুক্ত হয়ে গেল কেন? ভেতরে কিন্তু বৈষম্যের বেদনা ছিল, বাইরে ফ্যাসিবাদী আক্রমণ, কিন্তু ভেতরে বৈষম্যের বেদনা সেখান থেকে তো এক জায়গায় এসেছিল। কিন্তু দেখুন তারপরে আবার এই ধরনের অনেক ধরনের সংকটের মধ্যে বড় সংকট হলো কি, এখন যে ধর্মীয় সহিষ্ণুতার অভাব। প্রথম আক্রমণটা আসলো কি বাউলদের উপরে। আচ্ছা, বাউলরা এই সমাজে কি করে যে বাউলদের উপর আক্রমণটা করতে হবে? আচ্ছা, দ্বিতীয়ত কি, যে একের পর এক এমন পরিস্থিতি হলো, আমরা দেখেন 2 ধরনের সাম্প্রদায়িক মানে বিপদ আছে। একটা হলো সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা সংখ্যালঘুকে বিপন্ন করে, আবার সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা সংখ্যাগুরুকে উত্তেজিত করে। ভারত কিন্তু এটা খুব ভালোভাবেই খেলে। ভারতও ইলেকশনের সময় দেখবেন ওখানে মুসলিমরা সংখ্যালঘু, ফলে মুসলিম সংখ্যালঘুকে দিয়ে 2-1টা ঘটনা ঘটিয়ে সেটা গোটা ভারতে তার প্রভাব বিস্তার করানোর চেষ্টা করে। ফলে আমরা যেটা মনে করি যে ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে যখন রাজনীতিটা হয়, ধর্মবিশ্বাসকে যখন ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করানো হয়, ধর্মবিশ্বাসকে কেন্দ্র করে যখন রাষ্ট্র পরস্পরের বিভেদটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করে, তখন বিশ্বাস আর বিশ্বাসের জায়গা থাকে না, সেটা ব্যবহৃত হতে থাকে। ক্ষুদ্র একটা বিষয় যদি আমরা একটু দেখি, যে আমাদের এই যে নাম পরিবর্তনের সংস্কৃতি,
আচ্ছা, যে নামটা চলে আসছে শত বছর ধরে, সে নাম পরিবর্তনের সংস্কৃতির মধ্যে কিন্তু এটা নাম পরিবর্তনের সংস্কৃতি বলবো না, দীর্ঘদিনের লালিত সংস্কৃতির মধ্যে একটা সন্দেহ, অবিশ্বাস এবং হানাহানি ঢুকিয়ে দেওয়া, রাজনীতি ঢুকিয়ে দেওয়া, এটা একটা দিক। 2 নম্বর যদি আমরা বলি, আচ্ছা যদি আমাদের এখানে আমাদের প্রধান সমস্যাটা এই মুহূর্তে কী, আমরা একটা ফ্যাসিস্ট রেজিম থেকে একটা ডেমোক্রেটিক কালচারের দিকে যেতে চাই, সেটা ছিল আমাদের একটা যাত্রা। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা একটু বুঝতে চেয়েছিলাম অন্তর্বর্তী সরকার কতদিন থাকবেন, কি তাদের ম্যান্ডেট, এবং এই সরকার কি কি কাজ করে যাবেন। এখন মনে হচ্ছে অ্যাটেনশন ডাইভার্সন হয়ে যাচ্ছে, দৃষ্টিটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, ফলে সরকারের যে কাজ করার কথা সরকার সেটা করতে পারছে না, মানুষের যেটা প্রত্যাশা সেটা মানুষ সামনে আনতেই পারছে না। এর মধ্যে দিয়ে আলটিমেটলি বেনিফিটটা কে নেয়? আর ভারতের যে শাসক গোষ্ঠী, তারা বাংলাদেশটাকে কি দৃষ্টিতে দেখে, বাংলাদেশের শাসক গোষ্ঠী ভারতকে কি দৃষ্টিতে দেখবে, এটা হলো রাষ্ট্র বনাম রাষ্ট্রের একটা পলিসি। এত কিছুর মধ্যে কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যটা ঠিকই চলে, কিন্তু যে 2 দেশের মানুষ, ভারতের কৃষক উৎপাদন করে বাংলাদেশের মধ্যবিত্ত খায়, বাংলাদেশের কৃষক উৎপাদন করে ভারতের ওরা খায়, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে আমাদের ধর্মকে কেন্দ্র করে রাজনীতিতে। এবং এর বড় যে প্রভাবটা পড়বে আমাদের এখানে, ডেমোক্রেটিক কালচারটা মার খেয়ে যাবে, এটা বড় বিপদ। এবং আমরা সবসময় এই আতঙ্কে থাকবো যে বাংলাদেশে যদি সংখ্যালঘুরা বিপন্ন বোধ করে, তারা চাইবে বাংলাদেশে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকুক, ভারতের সংখ্যালঘুরা বিপন্ন বোধ করলে তারাও মনে করে ভারতে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকুক, ইংল্যান্ড আমেরিকাতে যারা সংখ্যালঘু তারা যদি বিপন্ন বোধ করে তারাও চাইবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকুক, কিন্তু যারা ধর্মে যারা সংখ্যাগরিষ্ঠ তারা সবসময় চাইবে একক কর্তৃত্ব থাকুক। তাতে করে কি হয়? তাতে তো সত্যিকার অর্থে গণতন্ত্রের যে মূল চর্চাটা সেটা ব্যাহত হয়ে যায়। আপনার কাছে আসছি পরে শাহিদ ভাই, যেটা মানে নিরাপত্তার বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এর সাথে তো নিরাপত্তা সংশ্লিষ্টতা অনেক আছে। হ্যাঁ, এটাই খুব মূল বিষয়ে আসলাম। আমার যেটা ফেভারিট, দেখেন আজকে শুভেন্দু অধিকারী মারাত্মক হুমকি দিয়েছে, সে কালকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অভিমুখে লং মার্চ করবে, তারপর তারা পেট্রাপোল বর্ডারে যাওয়ারও প্ল্যান করছে। বলতে গেলে যুদ্ধংদেহী মনোভাব, মমতা ব্যানার্জিকে বেশ গালাগালি করেছে, তার যে ক্রুদ্ধ স্বর আজকে শুনলাম, কণ্ঠ, বোঝাই যায় যে বিজেপির হায়েস্ট লেভেল থেকে তাকে অ্যাডভাইস করা হয়েছে। কালকে ভারতে বাংলাদেশ বিরোধী প্রচণ্ড একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আজকে আমাদের এখানে ছাত্র শিবিরও বের হয়েছে। আচ্ছা, নিরাপত্তার দৃষ্টিতে যদি আমি দেখি, দেখেন ব্যাপারটা হচ্ছে কি, যে ভারতের চিন্তা হচ্ছে মেইন যে তারা তাদের জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল শর্মা যিনি এবং মেজর জেনারেল বক্সি, এই দুজন রেগুলারলি টেলিভিশনে ইয়েতে অন্যান্য জেনারেলসদেরকে ডাকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিটায়ার্ড অ্যাম্বাসেডারদের ডাকে, এবং তারা হোস্ট করে যে বাংলাদেশের ব্যাপারে প্রায় প্রতিদিন তারা আলোচনা করছে। শর্মার মূল বক্তব্য হচ্ছে যে এই যে চিকেন স্নেক যেটা 25 মাইল, এটা আরও যদি 25 মাইল না বাড়ানো হয় ইমিডিয়েটলি, তাহলে চায়না যদি ডোকলাম থেকে দক্ষিণে আসে তাহলে ওদের জন্য একেবারে কাট অফ করে দেওয়া খুব সহজ হবে। এবং তারা প্রস্তুতি নিচ্ছে, শিলিগুড়ি ক্যান্টনমেন্ট ইজ ওয়েল ইকুইপড, তারপরে ওইখানে কি হাসিমারা ক্যান্টনমেন্ট ইয়ের ওয়েস্ট বেঙ্গল বর্ডারের কাছে, ওদের ওইখানে রাফেল জেটসও আছে। ডিবেটটা হচ্ছে যে তারা কি ব্লিচক্রিগ স্টাইলে এই 50 মাইলের 30 থেকে 50 কিলোমিটার দখল করে নেবে, এবং তারা বলছে যে আবকাজিয়া মডেল ফলো করার ব্যাপারে। আবকাজিয়া আপনি জানেন যে রাশিয়া যখন জর্জিয়ার উত্তর পূর্বাংশ দখল করে নেয়, তখন কিন্তু তারা ওই রাশিয়ান স্পিকিংদেরকে এনে ওইখানে জড়ো করেছিল, এবং ওই আবকাজিয়াটাকে তারা জাস্টিফাই করছে যে এটা রাশিয়ার টেট। একইভাবে তারা বলছে যে এখানে হিন্দু স্পিকিং যত বাংলাদেশি আছে একটা বিরাট কনসেন্ট্রেশন আনা হোক এই এরিয়াতে, তখন আমরা এটা আলাদা করে দিয়ে বলবো যে হিন্দুদের উপর জেনোসাইড চলছে, এই জায়গাটা আমরা নিয়ে নিই। এটা ওদের এখন মূল একটা বড় আলোচনার বিষয় হয়ে আছে। আবার দক্ষিণে যেহেতু তারা ওই কোস্টাল রিজিয়ন দিয়ে পাঠাবে, সৈন্য পাঠাবে, ওই যে বন্ধ হয়ে গেছে, সিটওয়ে টাটমারও অ্যালাউ করবে না, আরাকান আর্মিও অ্যালাউ করবে না। এই জন্য ওইখানে তারা চাচ্ছে ওই যে আমাদের বে অফ বেঙ্গলের নিয়ারেস্ট পয়েন্ট, ওইটাও প্রায় 25 মাইলের মতো, ত্রিপুরা পর্যন্ত একটা জায়গা, ওইটা কাট অফ করে দিলে
তারা ওই হিল ট্র্যাক্সটা, এমনকি চিটাগংয়ের কথাও তারা বলছে। এখন এগুলো আমরা সিরিয়াসলি নেই, কে কতখানি নেয় তা ডিপেন্ড করে। সাধারণ জনগণ কিন্তু এটা হেসে উড়িয়ে দেয়, আর চিটাগংয়ের কথা চিন্তাই করা যায় না, কিন্তু ওদের ক্যালকুলেশনস কিন্তু খুব সুপ্রতিষ্ঠিত। এখানে আমাদের প্রবলেম হচ্ছে নিরাপত্তা বিষয়ে আমরা কতখানি হোমওয়ার্ক করেছি। আমার মাঝে মাঝে সামরিক বিশারদদের সাথে কথা হয়, তারা বলে যে স্যার আমরা চীনের সাথে যোগাযোগ করছি, চীনের সাথে আমাদের যা হচ্ছে সেটা মূলত গোপনভাবেই হয়, আর চীন কখনো প্রকাশ্যে বলবে না। তা আমি আশা করি এবং আমি প্রার্থনা করি যে চীন আমাদের বুঝতে পারবে আমাদের প্রয়োজনটা। শুনতে পেরেছি যে লালমনিরহাটে এয়ার স্ট্রিপটা যথেষ্ট বৃদ্ধি করা হচ্ছে, এশিয়ার মধ্যে ওয়ান অফ টপ 2 এয়ারবেসের মধ্যে নাকি এটা থাকবে, 3টা রানওয়ে থাকবে, একটা হচ্ছে এবং এটা বর্ডারে ভারত আপত্তি তুলছে, এবং এখানে হয়তো চীনের হয়তো সংশ্লিষ্ট থাকলেও থাকতে পারে। আমার মনে হয় যেটা যে আমাদেরকে ওই উত্তরাংশে নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখন ভারত চাচ্ছে যে দুটা জিনিস তারা চায়, তারা এই ট্রায়ালসটাকে পোস্টপন করাতে চায়, নাম্বার 2 যত তাড়াতাড়ি ইলেকশন এমনভাবে করাতে চায় যে আর আওয়ামী লীগ যেন রিহ্যাবিলিটেড হতে পারে। দুটো অবজেক্টিভ ফুলফিল করার জন্য ডাইভারশন দরকার। এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে আমাদের আপনি যেটা বলেন, একটা ভয় হচ্ছে যে প্রভোগ করছে যে তারা আরেক, কিন্তু বাস্তবতা এটাও যে আপনি যদি এখন এই ইপসনকে ব্যান না করেন, কার্যকর না করেন, তাহলে কিন্তু এরা আগামী দিনগুলোতে একে ব্যান করা খুব কঠিন হয়ে যাবে। কেননা ওরা ইভেনচুয়ালি যদি এইবার ওরা দেখে যে আমরা সার্ভাইভ করতে পারছি, ওরা কিন্তু তখন বিভিন্ন জায়গায় বড় রকমের সামরিক ঘাঁটি তৈরি করবে, মানে গোপনে, যেটা এই যে প্যালেস্টিনিয়ানরা ফাতা করে, ইয়েরা করে, হিজবুল্লাহ আর ইয়েরা করে না, মানে আন্ডারগ্রাউন্ড করে বিশাল রকমের সামরিক প্রস্তুতি নিতে পারে। এটা নিরাপত্তা ক্ষেত্রে মায়ানমারেও আমরা দেখি, এখানে ভারত এটা অবভিয়াসলি ট্রাই করবে। ইস্পনের কিন্তু চেহারাটা 2 রকমের, একটা হচ্ছে বাইরে দিয়ে দে আর ভেরি ওপেন, প্রচুর টাকা পয়সা রয়েছে এবং অস্ত্র সরবরাহ করা, আরেকটা হচ্ছে আমাদের যে এখানে যে হিন্দু ইয়াঙ্গার জেনারেশন, এরা 2টা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মূল বাংলাদেশের সাথে সম্পৃক্ত, দেশকে ভালোবাসে, ভারতের ব্যাপারে তারা আমাদের মতোই চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, মেইন স্ট্রিম হিন্দু যারা। আরেকটা অংশ যারা এদেরকে নিয়ে ভয়ের ব্যাপার, এবং এরাই কিন্তু ওই স্যাবোটাজ, আনএমপ্লয়মেন্টের কারণে ইন্ডিয়ান ইনসেন্টিভের কাছে ইজিলি টেম্পটেড হয়ে যাবে, এবং এরা কিন্তু কয়েক লক্ষ হয়ে যেতে পারে। কারণ আমাদের এখানে হিন্দু জনসংখ্যা প্রায় ওভার 15 লক্ষর মতো, বোধহয় নাকি আরও বেশিও হতে পারে, ওভার 1 মিলিয়ন। হ্যাঁ, এবং তাই যদি হয় একটা ভালো ইয়াঙ্গার জেনারেশনের সংখ্যা হইতে পারে যারা এই একেবারেই কমিটেড। আপনি যদি কালকে কলকাতার এই নিউ ইয়র্কের ইয়েটা প্রসেশনটা আপনি দেখেছেন কিনা জানি না, রাত্রে কালকে ওদের রাস্তার পাশে নিউ ইয়র্কে যে ইয়েটা হয়েছে, সেখানে ইয়াঙ্গার জেনারেশন হিন্দুরা অনেকে বাংলাদেশে গেছে, এবং ওরা যেভাবে কমিটমেন্ট দেখালো, মানে এটা অনেকটা মনে হয় যেন ব্রিটিশের এগেইনস্টে যে স্বাধীনতা যুদ্ধ, ঠিক সেরকম একই রকম। শাহিদ ভাই, আপনার কাছে আসছি পরে। কি নতুন ভাই, কী পরিস্থিতি আপনি তো শুনলেন নিরাপত্তার অ্যাঙ্গেল থেকে যেভাবে প্রফেসর শাহিদুজ্জামান বলেছেন, আমাদের প্রস্তুতি কি? আমার কাছে আরেকভাবে মনে হয়, উনি একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন। আমার কাছে আবার আরেক ধরনের মনে হয় কি, ধরুন বাংলাদেশের হিন্দু কমিউনিটি নানাভাবে অপ্রেসড বলে মনে করে, আচ্ছা মনে করলে তারা কি করবে? তারা কি গাজার মতো কোনো ভূমিকা পালন করতে পারবে? ওখানে তো একটা নির্দিষ্ট জনগোষ্ঠী নির্দিষ্ট জায়গায় থাকে, কিন্তু বাংলাদেশে তো আমরা গোটা দেশে আমরা ছড়িয়ে আছি, এটা হলো এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে হিন্দু জনগোষ্ঠী কিন্তু নানা ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে আসছে। সেই পরীক্ষা কি, পাকিস্তান যখন হয়েছে ধর্মীয় ভিত্তিতে দেশ বিভাগ হয়েছে, কিন্তু তাদের অনেক বিরাট একটা অংশ দেশ ছেড়ে চলে গেল, বাকিটা কিন্তু মাটির টানে দেশের থেকেই গিয়েছিল, ফলে তাদের দেশপ্রেম নিয়ে এখানে প্রশ্ন তোলার খুব একটা জায়গা নেই। তৃতীয়ত, একটা সংখ্যালঘুর অপমান বোধ সবসময় কাজ করে, সেটা দেখবেন মুসলমানদের মধ্যেও কাজ করে। ইউরোপে মুসলমানরা যেরকম একটা প্রতি মুহূর্তে একটা অপমানিত, হিউমিলিয়েটেড ফিল করে, সেরকম সংখ্যালঘুর মনস্তত্ত্ব সব জায়গায় থাকে। কিন্তু সেইটাকে অ্যাগ্রেসিভ রূপে নিয়ে যাওয়ার একটা যে চেষ্টা ইসকন হয়তো করতে পারে, কিংবা অন্যরা আরএসএস হয়তো করতে পারে, কিন্তু বাংলাদেশের টোটাল মানে যদি বলি ডেমোগ্রাফিক যদি ডিস্ট্রিবিউশনটা দেখি, সেই ডিস্ট্রিবিউশনে এটাকে নিয়ে খুব বেশি কিছু করতে পারবে না। কারণ আমাদের 8% এখন আমাদের হিন্দু জনগোষ্ঠী,
কল্পিত ভয় দেখে তো লাভ নাই। তাহলে ভারতে তো 30% মুসলিম জনগোষ্ঠী আছে, তাহলে ভারতে তো অনেক বেশি ডেঞ্জার তারা ফিল করার কথা। এবং ভারতের কোনো কোনো জায়গায় মুসলিম জনগোষ্ঠী এত বেশি আছে যে ওই এলাকা তারা অনেকভাবেই নিয়ন্ত্রণ করে। ফলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশনটাও আবার এমন নয় যে যাকে আমরা একটা কল্পিত শত্রু বানায় ফেলতে পারি। আবার যদি আমাদের দেশে ধর্মের কারণে হিন্দু জনগোষ্ঠীকে শত্রু ভাবা শুরু করি, আচ্ছা ধরুন হিন্দু জনগোষ্ঠীর উপর নিপীড়ন চালালাম, তাদেরকে আমরা সাইলেন্ট করে দিলাম, 2 দিন পর তো শিয়া সুন্নি বিরোধ লাগবে, তারপরে তো আঞ্চলিক বিরোধ লাগবে, তারপরে তো মানে এটার কোনো শেষ আছে? ইট ইজ অ্যান এন্ডলেস গেম। ফলে আমার মনে হয় যে আমাদের একটা মানে যেটা বলি ইনক্লুসিভ সোসাইটি করার ক্ষেত্রে সকল চিন্তার ঐক্যটা তৈরি করা দরকার। ভারত রাষ্ট্রের ভূমিকাটা খুব ডুবিয়াস। আমি এই জায়গায় বলি যে ভারত রাষ্ট্রের ডুবিয়াস। দেশের জনগণ কখনো কখনো উত্তেজনা দেখাতে পারে, রাষ্ট্র তো সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, কিন্তু ভারত রাষ্ট্র যখন সেখানে আবার উস্কানি দেয় তখন মনে হতে হবে যে ভারত রাষ্ট্র এটাকে কেন্দ্র করে অন্য কিছু খেলতে চায় কি, এবং সেই খেলায় ভারত বারবার পরাজিত হয়েছে। দেখুন ভারত এমন একটা মানে পিকুলিয়ার রাষ্ট্র, ভারতের চারপাশে যতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো না। ভারতের সঙ্গে পাকিস্তান সম্পর্ক খারাপ, ভারতের সঙ্গে চীন সম্পর্ক খারাপ, ভারতের সঙ্গে যদি বলি নেপাল সম্পর্ক খারাপ, ভারত থেকে একটু পাশে সমুদ্রের পাশে শ্রীলঙ্কা তার সঙ্গে সম্পর্ক খারাপ, একটু ওপারে গেলে মালদ্বীপ সম্পর্ক খারাপ, এদিকে একটু ভালো বাংলাদেশের সঙ্গে ছিল সেটাও কিন্তু সম্পর্ক তারা খারাপ করে ফেলছে। ফলে ভারত নিজেই তখন ইনসিকিউর হয়ে যাবে, তার প্রতিবেশীরা কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো না। ইভেন যদি ভারত এখন মায়ানমারের কথাও ভাবে, মায়ানমারের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো না। ফলে তাহলে ভারত তো নিজে একটা সেন্স অফ ইনসিকিউরিটিতে আছে, রাষ্ট্র বড় কিন্তু তার প্রতিবেশী কেউ তার সঙ্গে মিত্রতার বন্ধনে নাই। ফলে আমার কাছে মনে হয় যে এই দিকটাও একটু খেয়াল করা দরকার। ভারত রাষ্ট্রের এই পলিসিটাও তাকে কিন্তু বিপন্ন করে তুলবে এক সময়। এবং আরেকটা জিনিস যদি খেয়াল করি যে আমাদের ধরনের পাশের যে ভারতের রাজ্যগুলো, যদি বলি এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারত যদি এখন খেলে, আচ্ছা মিজোরাম, নাগাল্যান্ড, ওরা কি ভারতের অভ্যন্তরে ভালো আছে? তাহলে আমাদের এরা যদি এখন ভারতের অভ্যন্তরে যেতে চায় এটা কি ভালো থাকবে? বরঞ্চ তারা বাংলাদেশে থাকলেও একটা অন্তত ডেমোক্রেটিক স্পেস পাবে। ওরা যদি ভারতের পেটের মধ্যে ঢুকে যায় তাহলে তার কথা বলারই সুযোগ পাবে না। এই জিনিসটাও কিন্তু আবার মাঝে মাঝে একটু চিন্তা করে তারা। ফলে আমার এই দিক থেকে মনে হয় যে সিকিউরিটি সেন্সটা যদি বলি যে সিকিউরিটি প্রবলেম, সেটা আমাদের বিবেচনা রাখা উচিত, কিন্তু এইটাকে যেন আমরা এটাকে কেন্দ্র করে দুই জনগোষ্ঠীর মধ্যে কোনো মানে সংঘাতটা না হয়। তো ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে, আপনার মত কি? ইসকনের তো দুইটা ফেস আছে। আমরা যে কোনো ধরেন ইয়েদের দুইটা ফেস থাকে। ওই আমার একসময় খ্রিস্টান ধর্মযাজকরা কি একদিকে শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে আসছেন, আরেকদিকে পিছনে পিছনে বাণিজ্য আসতো। তো ইসকন একটা তারা বলছেন যে তারা আনন্দে, তারা সঙ্গীতে, তারা আরাধনায় তারা নিজেদের জীবনটাকে নিয়োগ করবেন এবং ধর্মের সঙ্গে আনন্দটাকে মেশাতে চান, ধর্মের সঙ্গে নিবেদনটাকে মেশাতে চান, এই তো। ফলে গোটা পৃথিবীতে মানুষের মধ্যে একটা হাহাকার ভাব আছে। এখান থেকে দেখুন অনেক ধরনের প্রবণতা আছে। আমাদের ধরুন তবলিগ জামাতে প্রচুর মানুষ যুক্ত হয় না, ইসকনের একটা আপাত দৃষ্টিতে মনে হয় একটা খুব নির্বিবাদী, কিন্তু ভিতরে ভিতরে ইসকনের দেখবেন আবার ব্যবসা আছে, বিভিন্ন জায়গায় তাদের খাবারের দোকান আছে, তারা একটা খাবারের সংস্কৃতি তৈরি করতে চায় এবং ইসকনের সঙ্গে আরএসএসের সম্পর্ক আছে কিনা এগুলো এখন খুঁজছে। সেখান থেকে কখনো কখনো একটা দাঙ্গা বাঁধানোর মন আছে কিনা এরকম কথাও বাজারে আছে। কিন্তু আমার যেটা মনে হয় ইসকনকে আরও ভালো করে খেয়াল করা উচিত। পৃথিবীর অনেক দেশে ইসকন কাজ করে, তো আবার পৃথিবীর অনেক দেশে ইসকনের কাজকে বন্ধ করা আছে। আমাদের একটু বিবেচনা করা উচিত যে কাজ আমাদের মধ্যে সন্দেহ তৈরি করে, যে কাজ জনগোষ্ঠীর মধ্যে বিভক্তি তৈরি করে, যে কাজ এমনকি হিন্দু জনগোষ্ঠীর মধ্যেও এক ধরনের তাদের মধ্যে সংঘাতের জায়গা তৈরি করে, সে বিষয়ে তো আমাদের অবশ্যই রাষ্ট্রের একটা ভূমিকা পালন করা উচিত। কিন্তু নিষিদ্ধ করার আগে আমার মনে হয় এই বিষয়গুলো ভালো করে বিবেচনা করা দরকার। অনেক ধন্যবাদ শাহিদ ভাই, আপনি শুনলেন তো রতনের বক্তব্য। দেখেন প্রবলেমটা হচ্ছে কি যে আমরা ইসকনকে চিনি কতদিন, 5-6 বছর, তখনই কিন্তু এরা বেশ হঠাৎ করে আমরা দেখতাম। এবং তারপর এমন পরিস্থিতি হয়েছে যে বই মেলাতে কোনো ইসলামিক বই ছিল না, 2টা নাকি হওয়ার কথা ছিল, দেয় নাই গত বছরে, আর ইসকনের স্টল ছিল এখানে। ইসকনের ধারণাটা একটা ভালো গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এখন ভারত চাইবে যে তার এই যে উত্তর পূর্ব ভারতে অ্যাক্সেস টু এই প্রবলেমটা এখন যদি সলভ না করতে পারে আর কখনো পারবে না। কারণ বাংলাদেশে যদি ইলেকশন হয়ে যায় এবং একটা জাতীয়তাবাদী শক্তি সামনে চলে আসে, তখন কিন্তু আমরা অনেক বেশি প্রস্তুতি নিতে পারবো। নিরাপত্তা এমন একটা বিষয়, এখন
প্রত্যেকটা দেখেন 100 বছর 80 বছর পর পর রাষ্ট্র সীমান্ত পরিবর্তিত হয়। এখন হবে কিনা আমরা ঠিক বলতে পারি না, তবে রাশিয়া ঘটিয়েছে, ইসরায়েল ঘটাতে চেষ্টা করতেছে, ইউরোপে ঘটেছে। এখানে কিন্তু ভেরি ভালনারেবল 1947-এর যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আপনি দেখেন, আপনি তো করিমগঞ্জ কাছাড়ের কথা জানেন, আমরা কিভাবে ডিপ্রাইভড হয়েছি। তারপর ত্রিপুরা, আরাকান, এগুলো কিন্তু অবভিয়াসলি তখন যদি ওই না থাকতো, সরওয়ার্দী যদি ওই বাংলা আসামের প্ল্যানে বিশ্বাস না করে যদি র্যাডক্লিফ কমিশনে যেত, হামিদুল হক চৌধুরী বলছে যে সরওয়ার্দী যদি মুসলিম লীগের কাউন্সিল হইতো তাহলে কিন্তু আমরা নর্থ ইস্টটা হারাতাম না। ওই হামিদুল হক চৌধুরী পারে নাই আইসিএস অফিসারদের সাথে তর্ক করে, কিন্তু তারপরেও আজকেও কিন্তু এখনও এই বিষয়গুলা বাঙালি মুসলমানকে, বাঙালিদেরকে পীড়ন দেয়। যে আমাদের এখানে যে বড় বড় ইয়েগুলা ঝামেলাগুলা হচ্ছে, রিক্সাওয়ালারা দেখেন চায়, ওরা চায় লক্ষ লক্ষ রিক্সাওয়ালা, ওদের জমি দরকার। আমাদের আরাকান, নর্থ ইস্ট এই জায়গাগুলো কিন্তু হিস্টোরিক্যালি, অথচ দেখেন কত বড় বড় জায়গা খালি পড়ে আছে সেন্ট্রাল এশিয়াতে, অনেক ছোট পপুলেশন, আমরা তো কিছুই করতে পারছি না। ভারত যে ভাঙবে না, একথা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। আমি মনে করি, আমার সাথে হয়তো ভাই একমত হবেন না, যে উলফাকে ডিসব্যান্ড করাটা, সাহায্য করাটা আমাদের একটা বড় ভুল ছিল। জিয়াউর রহমান যে উলফাকে এনকারেজ করতো, এখন কি হয়েছে, উলফা আমাদেরকে গিলে ফেলবে। এই উলফাই এখন বিজেপির ব্যাকবোন আসামে, এবং তারা ডিটারমিন, প্রতিহিংসার আলো জ্বলছে। অনুপ চেটিয়া কিন্তু জেলে ছিল, আমাদের এক কলিগ ফেরদৌস পলিটিক্যাল সায়েন্সের, ওর সাথে একই রুম শেয়ার করতো। অনুপ চেটিয়া বলে গেছে যে এর প্রতিশোধ আমরা নিব, তোমরা আমাদের সাথে যে বেইমানি করলা। উলফা অ্যাকচুয়ালি আমাদের সাথেই তো ওদের হিন্টারল্যান্ড। একটা হিস্টোরিক্যালি আমরা যদি এক থাকতাম, আসামটা আমাদের থাকতো, তাহলে তো ওদের হিন্টারল্যান্ড, ওদের আউটলেট নাই। ইন্ডিয়া ইজ এক্সপ্লয়টেটিভ ফোর্স। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এগুলো তো থাকতে চায় না ভারতের সাথে, এবং এখানে আমরা তো, আমাদেরকেও তো ওদের সাথে সম্পৃক্ততা আনতে হবে। এটাই আর কি আমার মনে হয় আপনার সময়ের অভাব। তো এক মিনিট আছে হাতে। এদিক থেকে আমরা যদি চিন্তা করি, ভারতের সাথে একটা কনফ্রন্টেশন আমি বলবো না, তবে ওরা চেস গেমের মতোই খেলছে। ওরা দেখছে আমরা কতদূর ধৈর্য আছে, অ্যাগ্রেসিভ এই যে আমরা যে রিপ্লাই দিলাম পরশুদিন, ফরেন মিনিস্ট্রি বলল যে ভারত হস্তক্ষেপ করছে, ইন্ডিয়ান ফরেন অফিস কিন্তু কাউন্টার রিয়াকশন হচ্ছে যে এত সাহস, তুমি পাল্টা জবাব দিচ্ছ। গত 5 বছর 10 বছরে আমরা সাহস করি নাই, গত 15 বছরে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে ফরেন মিনিস্ট্রি অ্যাপিজমেন্ট। এখনও এই ভয়টা, এই যে তৌহিদ ফরেন মিনিস্ট্রি চালাচ্ছে, ও কিন্তু এখনও আমার 1 বছর জুনিয়র, এমনিতে খুবই কনসিয়াস জাতীয় স্বার্থ, কিন্তু ভারতকে কতখানি প্রভোগ, কতখানি অ্যাঙ্গার আমাদেরকে এখন, যেটা আমাদের এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইউনূস সাহেব থাকা অবস্থাতেই, যে আমাদেরকে ফরেন পলিসি ইন্ডিয়ার যেমন অ্যাগ্রেসিভনেস ইজ দ্য বেস্ট পলিসি অফ ডিফেন্স, আমাদেরকে পাল্টা ভারতকে জিজ্ঞেস করতে হবে, কেন আপনারা হত্যা করছেন মুসলমানদেরকে এভাবে, কেন আপনারা নাম পরিবর্তন করছেন, বাংলাদেশের বিষয় নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে না? অবশ্যই ওদের করতে হবে না, আমাদের এখানে এটা ওদের মাথা ব্যথা না, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু ওদেরকে যদি আপনি পাল্টা অ্যাগ্রেসিভ মোডে না যান, যে ইন্ডিয়ায় এই মুসলমান হত্যা বন্ধ করেন, নাম চেঞ্জ করে ইতিহাসকে বিকৃত করা বন্ধ করেন, আমরা অ্যাজ এ পার্ট অফ দ্য, আমরা মেনে নেব না, এটা বলার মতো এখন আমাদের সাহস সঞ্চয় করতে হবে। সাইদ ভাই নিরাপত্তার দিকটাও বলেছিলেন, আপনি কিছু টাচ করেছেন। এই যখন অবস্থা, এখন তখন আমি দেখছি আমার সহকর্মী যেটা আমার সামনে যেটা নোট দিয়েছেন, সেটাতে বোঝা যাচ্ছে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে করে দিয়েছে ভারত। আপনি এটাকে কীভাবে দেখেন? আমি এটাকে প্রাথমিক একটু কষ্ট হবে, কিন্তু আমি এটা দীর্ঘমেয়াদী সাফল্য মনে করব। কারণ খেয়াল করে দেখুন, যে আমাদের তো গরু একবার বন্ধ করে দিয়েছে না, তার ফলাফল কি হয়েছে? 1 বছর 2 বছর একটু সংকটে পড়েছে বাংলাদেশের, কিন্তু মানুষের বুদ্ধিমত্তা যেমন আছে, কষ্ট সহিষ্ণুতা যেমন আছে, নতুন কিছু অ্যাডাপ্ট করার মেন্টালিটিটাও আছে, অ্যাডাপ্টেবিলিটিটা অনেক ভালো। ঠিকই দেখুন, আমাদের এখানে আমরা কিন্তু বলছি যে আমরা ক্যাটল প্রোডাকশানে, গরু উৎপাদনে আমরা অনেক দূরে এগিয়ে গেলাম। এখন পেঁয়াজ রসুন যদি বন্ধ হয়ে যায়, আলু যদি বন্ধ হয়ে যায়, আচ্ছা আলুতে তো আমি সারপ্লাস, আলু বন্ধ হলে আমার সমস্যা কী? আমার দেখতে হবে দেশের অভ্যন্তরে যে সমস্ত সিন্ডিকেট তারা এই কাজটা করে। বলছে এখন আলুর রাজধানী তো বলা হয় নর্থ বেঙ্গলকে, ওখানে এখনও উদ্বৃত্ত আলু আছে। তো বাজারে আলুর দাম বেশি কেন? ওই বাজারকে নিয়ন্ত্রণ করতে পারলে সেটা করে। এইটাকে যদি ট্যাকল করা যায়, আমাদের কৃষি দপ্তর বললো আমাদের আলু উৎপাদন হচ্ছে 1,2,00,000 টন, আমাদের আলুর চাহিদা হচ্ছে 80 লাখ টন, তাহলে কেন আমার ভারতের আলু আমদানি করতে হবে বলুন তো?
তাহলে এইটা হচ্ছে কি একটা বাণিজ্যের স্বার্থে প্রয়োজনীয় দেশের কৃষিটাকেও ড্যামেজ করে দেওয়ার এক ধরনের প্রবণতা আছে। বরঞ্চ ভারত যদি এটা বন্ধ করে দেয়, আমি মনে করি এটা সাপে বর হবে। সেটা কীরকম, যে দেশের অভ্যন্তরে আমাদের প্রোডাকশন, দেশের অভ্যন্তরে ডিস্ট্রিবিউশন, এই জায়গাতে আমরা তখন বেশি মনোযোগটা দেব। আর পেঁয়াজ স্ট্যাটিস্টিক্স এবং আমাদের এটা দেখুন, খেয়াল করেন, আমাদের যদি বলে যে আমাদের এখানে 36 লক্ষ টন পেঁয়াজ লাগবে, তা বাংলাদেশের প্রোডাকশন নাকি 30 লক্ষ টনের কাছাকাছি, 6 লক্ষ টনের ঘাটতি। আচ্ছা, দিনে আমাদের কতটুকু পেঁয়াজ লাগে? মানুষ যদি 5টা পেঁয়াজ তরকারিতে লাগে, সে যদি এখন 4টা পেঁয়াজ খায়, তাহলে তো তার পেঁয়াজের ঘাটতি মোকাবেলা করতে পারে। আমাদের শ্রীলঙ্কা আমাদের চোখের সামনে দৃষ্টান্ত না, কীরকম একটা ইকোনমিক ডিজাস্টারকে তারা মোকাবেলা করলো। এবং তারা মনে করছে একবেলা একটু কম খেলে মানুষ মরে যায় না, কিন্তু একবেলা বেশি খেতে গিয়ে দেশটাকে বিপন্ন করা হয়। তো সেক্ষেত্রে এমন একটা, আমি একটু শুনেছিলাম যে জাপানে তারা বলে কি, যে সামারে অফিসে কোট পরে যাওয়ার দরকার নেই, সামারে হাফ শার্ট পরে যাও, তাহলে যদি এসির যে টেম্পারেচার এটা যদি 2 ডিগ্রি কমানো যায়, গোটা জাপানে যে পরিমাণ ইলেকট্রিসিটি সেভ হবে তার পরিমাণ দ্বারা এরকম করে তারা একটা ন্যাশনাল ক্যালকুলেশন তৈরি করে। আমরা যদি দেখি যে আমাদের আলুর ক্ষেত্রে কি হয়, আমাদের পেঁয়াজের ক্ষেত্রে কি হয়, আমাদের কাঁচামরিচের ক্ষেত্রে কি হয়, এগুলো যদি আমরা চিন্তা করি এবং মানুষের মধ্যে যদি এই বোধটা তৈরি করা যায় যে 2 দিন 1 দিন আলু না খেলে আমি মরে যাচ্ছি না, কিন্তু আমরা যদি আলু যারা মজুদদারি করে, আলু নিয়ে যারা সিন্ডিকেটবাজি করে, তাদেরকে আমরা ধরার ব্যাপারে সচেষ্ট আছি, তখন যেন আবার এরকম কেউ না হয় মাংসের বদলে কাঁঠাল খাও অথবা বেগুনের পরিবর্তে কুমড়া খাও, এই সমস্ত পরামর্শ দিয়ে মানুষকে উপহাস করার দরকার নেই। মানুষকে রিয়েল প্রবলেমটা দেখাতে হবে যে আমাদের এই হচ্ছে প্রোডাকশন, এই হচ্ছে আমাদের কনজাম্পশন। আপনি বলতে চাচ্ছেন যে এই প্রবলেম সলভ করা সম্ভব আমাদের দিক থেকে? ইকোনমিক প্রবলেম যেটা আছে, ইকোনমিক প্রবলেমের মধ্যে যে প্রবলেমটা আমাদের বেশি সাফার করি আমরা, সেটা হলো টেকনোলজি ট্রান্সফার। সেই জায়গায় আমরা পিছিয়ে আছি। কিন্তু কৃষিতে আমরা অন্তত এতখানি এফিসিয়েন্সি আমাদের আছে যে কৃষি পণ্য নিয়ে বাংলাদেশকে খুব বেশি ইয়েতে কেউ ট্র্যাপে ফেলতে পারবে না। এখন সমুদ্রের গ্যাস উত্তোলনের ক্ষেত্রে কী ধরনের কন্ট্রাক্ট হবে, কিংবা আমাদের গ্যাস বিপণনের ক্ষেত্রে কীরকম হবে, সেগুলো নিয়ে হয়তো উচ্চ পর্যায়ে আমরা ডিবেট ডিসকাশন করতে পারি। কিংবা এখন যদি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলে তার অভিঘাতটা কোথায় আসবে, আমাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, সেখানে আমাদের কোন ধরনের ইনভেস্টমেন্ট হবে, সেটা আরেকটা প্রবলেম হতে পারে। কিন্তু ভাত, ডাল, আলু, পেঁয়াজ এগুলো নিয়ে একটা দেশকে জিম্মি করে ফেলবে, এইটা আমার কাছে মনে হয় খুবই একটা খারাপ ধরনের চিন্তা, এবং এইটার কাছে মাথা নত করাটাও একটা বলবো নিজের আত্মসম্মানকেও বিসর্জন দেওয়া। অনেক ধন্যবাদ। আপনি জানেন 5ই আগস্টের পর থেকে ভিসা বন্ধ, এখন আবার আলু পেঁয়াজও বন্ধ হচ্ছে। ভারত চাচ্ছেটা কি তাহলে? দেখেন, ভারতের বর্তমানে যে ইলেকশন হয়েছে, একটা মিনি ইলেকশন, সেখানে মোদি অসাধারণ সাকসেস হয়েছে মহারাষ্ট্রে। শিবসেনা এত শক্ত প্রতিদ্বন্দ্বী, তারপরেও মোদি সেখানে ভালো নাম্বারস পেয়ে ওইখানে জিতেছে। বাংলায় ভালো করতে পারে নাই, 6টা সিট 6টাই মমতা নিয়েছে। প্রচণ্ড ক্রোধ এই জন্য বাংলার উপরে, এবং বাংলায় এই বিজেপি কোনো কিছুই ব্রেক থ্রু করতে পারছে না। এই কারণে এই যে এই শুভেন্দু অধিকারী প্রচণ্ডভাবে ক্ষিপ্ত বাংলাদেশের উপর। এবং এটা এখন যেটা ভয় হচ্ছে যে মোদি এখন অ্যাডভেঞ্চারিজম দেখাতে পারে। অ্যাডভেঞ্চারিজম যে বাংলায় এই ইয়েতে তারা হয় তারা নর্থ ইস্টে একটা করতে পারে, ঝটিকা আক্রমণ। এটা অসম্ভব না, কেননা তাদের কিন্তু ওই ধরনের প্রস্তুতি রয়েছে। চীনের সাথে এখন আমাদের বিশেষ সহযোগিতা দরকার। এই কারণে দেন কয়েকটা বিষয়ে চীনকে আমরা অত্যন্ত ইমপ্রেস করতে পারি। চীনের আস্থা আনা খুব কঠিন। এই হাসিনা এসে চীনের সাথে আমাদের যে বিশ্বাস সম্পর্কটা একদম নষ্ট করে ফেলেছে, তারপরেও এখন রিকভার করা যায়। চীন সত্যি আমাদের বিশ্বাস। যেমন একটা এক্সাম্পল হচ্ছে, ওরা ওই যে অরুণাচল সাউথ তিব্বত বলে, আমরাও ওটাকে সাউথ তিব্বত ডাকা উচিত। সাউথ তিব্বত ডাকলে কি হবে, যে রোহিঙ্গাদেরকে ভারত কখনো রোহিঙ্গা ডাকে না, ওদেরকে মায়ানমার মুসলিমস ডাকে, মায়ানমারকে খুশি করার জন্য। তা আমরাও পাল্টা এভাবে ওদেরকে ট্রিট করব। আমরা ভারতকে প্রপোজ করব যে তোমরা যদি আমাদের এখানে ট্রেন লাইন নিতে চাও, তাহলে আমাদেরকে ঢাকা টু লাহোর ট্রেন লাইন দিতে হবে। ঢাকা টু নেপাল না, ঢাকা টু লাহোর হলে, যেমন ওই যে ইন্ডিয়াতে যেমন আওয়াধ আসাম এক্সপ্রেস ডিব্রুগড় থেকে লালগড়ে যায়, বিকানের পর্যন্ত 4 দিন লাগে, ডেইলি যায়। আর আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে। তো ওয়াই শুড ইন্ডিয়া নট গিভ আস এ ট্রেন লাইন ঢাকা টু লাহোর টুয়াইস এ উইক? এবং অত্যন্ত পপুলার হবে, ইন্ডিয়ানসরাও চড়বে।
পাটনাতে থামবে, লখনৌতে থামবে, অমৃতসরে থামবে, এবং এটাই ঘটতো যদি এই মোদির মতো একটা মানে ডেঞ্জারাস লোক না আসতো। তাহলে আমরা কিন্তু দেখতাম। আচ্ছা, যেটা এখন আমাদের আরেকটা কথা চিন্তা করতে হবে যে দেখেন, আমি মিলিটারি লোক স্ট্র্যাটেজি পড়াই, তো আমার কথাগুলো হয়তো হাস্যকর মনে হতে না, তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস এটা বসানো খুব একটা কঠিন না। এটা আমি প্রপোজ করছি ভারতের সাথে কি আমরা যুদ্ধ অবস্থা? না, এটা কখনো চিন্তা করবেন না। এটাই আমি বোঝাতে চাই যে এর পারপাসটা হচ্ছে পিওর ডেটারেন্ট, সাইকোলজিক্যাল। আজকালকার দিনে আপনাকে বেশি কিছু করতে হয় না, মোবাইল লঞ্চার্স লাগে। এই যে মুভেবল ট্রাক, আপনি শিপে করে ট্রাক আনবেন, লঞ্চার্স বসাবেন, আর প্লেনে ওয়ারহেড আর মিসাইল বসাবেন। যদি 20টার মতো থাকে, ওদের অনেক সারপ্লাস আছে ওয়ারহেডস, বুঝছেন। আমি ওদের একজন যে ডিফেন্স অ্যাডভাইজারের সাথে এমনি কথা হচ্ছিল যে এটা এমন কিছু না, ইটস এ ম্যাটার অফ পলিটিক্যাল উইল। এইটার যে ডেটারেন্ট এফেক্ট হবে না, ইন্ডিয়া অলরেডি যখন এটা শুনছে যে পাকিস্তানের সাথে আমরা আলোচনা করছি, এটা একেবারে ওদের মিলিটারি ইয়েদেরকে সোবার করে দিছে। মানে ওই ভাষাটা ব্যবহার করছে কি, ইট ক্রিয়েটেড চিলস ইন দেয়ার স্পাইনস। এক ইন্ডিয়ান ভাষ্যকার বলছে যে এতখানি ওরা শকড হয়েছে যে এটা কি বলে পাকিস্তানের সাথে। ওরা তো আমাদের একদিন শিখে আসছে যে পাকিস্তান তো চিরদিনের শত্রু। তো আমরা তো আন্তর্জাতিক সম্পর্কতে জানি যে শত্রু চিরস্থায়ী হয় না। নাহলে জাপান আমেরিকা এক হইতো না এখন, জার্মানির সাথে আমেরিকা, মানে অন্তত ডিপ্লোমেসিতে আমাদের হচ্ছে। আমরা দেখেন 15 বছরে এত বেশি অ্যাপিসমেন্টের পলিসিতে গেছি যে অ্যালায়েন্স করা, সামরিক জোট করা, এগুলো স্বাভাবিক সম্পর্ক। থাইল্যান্ড করে, মালয়েশিয়া করে, ইন্দোনেশিয়া করে আমেরিকার সাথে। ও নিউক্লিয়ার ওয়েপন্স টার্কি বসাইছে, আবার রাশিয়ার কাছ থেকে SS-400ও কিনতেছে, সবাই করে। আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি। এখন আমি ওই যে বলে না যে তুমি এখন হাঁটু ভিজাইছো, এখন বলতে পারবে না যে আমি ড্রাই থাকবো। তুমি বে অফ বেঙ্গল চাও, ডিপ সিতে তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস করতে চাও, তোমার কোস্টলাইন পুরা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া, তোমাকে বেরোতে দিবে না। ওই 2টা সাবমেরিন, আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন, 2টা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা, বুঝছেন। তো আমাদের কেন দরকার ওই যে নিউক্সগুলো বসাইলে না ডেটারেন্ট এফেক্ট হবে বে অফ বেঙ্গলে। আমরা যদি আমাদের এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড একটা আছে দুবলার চরের 50 কিলোমিটার দক্ষিণে, এটা এত গভীর যে হিমালয় ডুবে যাবে। হ্যাঁ, 5 কিলোমিটারের বেশি গভীর, ওই মেরিয়ানা ডেপথের থেকে 3rd র্যাঙ্কিং। এইখানে আপনার 2000 কিলোমিটার লেংথ, এবং দক্ষিণে হচ্ছে 5000 কিলোমিটারে ডিয়েগো গার্সিয়া আমেরিকান বেস। আমি যেটা বলতে যাচ্ছি যে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড, এখানে কিন্তু আমরা চাইনিজ নেভিকে অপারেট করতে দিতে পারি। ওরা এখান থেকে সাবমেরিনস রাখবে 6 মাস 1 বছর রাখবে এবং মনিটর করবে। বিশাখাপত্তনম এখন ওদের নেভাল হেডকোয়ার্টার্স, বুঝছেন। এবং সেখানে আমেরিকার টেকনোলজি নিয়ে ইন্ডিয়া 2টা নিউক্লিয়ার সাবমেরিন বানানোর কাজ শুরু করছে। আমরা যদি এই নিউক্স বসাতে পারি পাকিস্তানের, আর চায়নার নেভাল সাবমেরিন যদি এখানে আনতে পারি, ইন্ডিয়ার পুরা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। রতন, আপনি জানেন যে এই যে যেটা সাইদ ভাই যেটা বললেন, এটা করার জন্য যে দূরদর্শিতা, যে নেতৃত্ব দরকার, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের পক্ষে কি এটা নেওয়া সম্ভব? এই ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারটা নিতে পারবে না। এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে, 1। 2 নম্বর, তার জন্য একটা ইকোনমিক সাস্টেইনেবিলিটি লাগবে, আর তার সঙ্গে লাগবে একটা পলিটিক্যাল একটা যে বলবো অ্যাটমসফিয়ার, যেটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ইন পলিটিক্স। যদি রাজনীতিতে সবসময় নিজেরাই কোন দলে ব্যস্ত হয়ে থাকি, তখন তো এগুলো কোনো পাত্তাই পাবে না। ফলে সাধারণ মানুষের জীবন, শ্রমিকদের জীবন আছে যে সে চাকরি করে মজুরি পায় না, সাধারণ মানুষের জীবন যে টাকা পায় বাজারে গিয়ে সেটাকে দিয়ে সংসার চালাতে পারে না, তখন ওই নিউক্লিয়ার উইপন কোথায় থাকবে? তার নিজের ঘরের চুলাই জ্বলে না, আর যুদ্ধের আগুন কিভাবে জ্বালাবে? ফলে আমার মনে হয় যে আগে প্রথমে দরকার, মানুষ যদি মনে করে এই দেশ আমার, বাংলাদেশের পপুলেশন ডেন্সিটি এমন যে এইখানে যে কেউ হাত দেওয়ার আগে 3 বার ভাববে। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 300 জন, আমরা বাস করি 1200 জন। ফলে শুধুমাত্র পপুলেশনের কারণে তো ভারত এখানে অসুবিধা বোধ করবে। যদি কখনো যুদ্ধ লাগে, এদেশের মানুষ যেভাবে ছিটকে যাবে বিভিন্ন দেশে, এটাকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। নিউক্লিয়ার উইপনের চেয়ে মানব বোমা অনেক বেশি ভয়ঙ্কর। অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। দেখা যাক আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে দুইজনের সাথেই কথা বলবো।
অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার বক্তব্য আমরা শুনেছি। আমার মনে হয় যারা নীতি নির্ধারক তারাও হয়তো শুনবেন বা শুনেছেন। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।